চালনি বলে সূচ তোর পেছনে ফুটো। সেখানে মমতাদির কি মনে পড়ছে না অভয়ারকে রেপ প্লাস মার্ডার করা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না, ভাইপো প্লাস বোনপো দুটোই। আমি শুভেন্দুকে একবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমার দেখা হয়েছিল। শুভেন্দু তখনও চিফ মিনিস্টার হন, দলের নেতা। আমি শুভেন্দুকে বললাম, শুভেন্দু তুমি অভিষেককে ভাইপো বলো কেন? ও আমার দিকে তাকালেন। তখন আমি বললাম যে অভিষেক শুধু ভাইপো না, অভিষেক ভাইপো প্লাস বোনপো দুটো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মহিলা, তিনি হচ্ছেন মমতাদির আপন মামাতো, মানে মামাতো পিস্তত ভাই বোনে বিয়ে হচ্ছে, যেটা আমাদের হিন্দু ধর্মে কখনো হয় না। মুসলমান ধর্মেই আছে চাচা আপন চাচি পর চাচির মেয়ে বিয়ে। তিনি একথাও বলছেন যে হৃদয় জুড়ে আমাদের মানুষ রয়েছে, মানুষের সমর্থনে আমরা আবারও ফিরে আসবো। আমি একা দলটা তৈরি করেছিলাম, আবারও আমরা ঘুরে দাঁড়াবো। মমতাদি বলছেন আমি একা দলটা তৈরি করেছিলাম, তাহলে আমি কে? তাহলে মদন মিত্রকে, তাহলে সুব্রত বক্সিকে, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে, তাহলে অলোক দাসকে, তাহলে মুকুল রায়কে, তাহলে বাংলার লক্ষ লক্ষ মানুষ তো তৃণমূল কংগ্রেসকে একদিন সমর্থন করেছিলেন। আজ হয়তো তারা মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা কারা? তিনি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন। দিদি ঋতব্রত হাতে মমতাদি মার খেয়েছিলেন এবং অমিত মিত্র সাহেব মেলাইন হয়েছিল। সেই ঋতব্রত আজকে বিধানসভার বিরোধী দল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতো লড়ে যাচ্ছে, তিনি বাঘের মতো লড়াই করছেন। বাঘ? বাঘ না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘ, বিইউজি বাঘ, বাঘ মানে ছাড়পোকা, এর বাইরে উনি কিচ্ছু না। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একটা বক্তব্য রেখেছিলেন, তিনি বলছেন তাকে খুন করার চেষ্টা হচ্ছে। এই সময় এই কথাগুলো কি প্রাসঙ্গিক? একদম, উনি তো নিজেই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বাংলার জীবন থেকে। বাংলায় উনি এখন ওনাকে কেউ পাত্তা দিচ্ছেন। উনি এখন সবুজ মোমবাতি নিয়ে মিছিল করছেন, উনি এখন আরও ওই নারী সুরক্ষা নিয়ে কথা বলে, এসব বলে উনি প্রসঙ্গে আসতে চাইছেন বা খবরে থাকতে চাইছেন। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি ফেসবুক লাইভে আসেন, তিনি বিভিন্ন কথাবার্তা বলেন, তার মধ্যে অন্যতম কথা তার মুখ দিয়ে যেটি বের হয় নারী সুরক্ষার কথা। তিনি বলছেন তার আমলে নারীরা বেশি সুরক্ষিত ছিল, এই আমলে এই এত পরপর এত রেপ কেসে নারীরা সুরক্ষিত নেই, তার কষ্ট হচ্ছে, তার চিন্তা হচ্ছে। চালনি বলে সূচ তোর পেছনে ফুটো, তার আমলে তো অভয়া হয়েছে। অভয়া, আমরা জানতাম যে মেয়েরা যদি একটু খোলামেলা জামা কাপড় পরেন বা একটু অশ্লীল জামা কাপড় পরেন, তাহলেই নাকি তারা যৌন নির্যাতনের শিকার হন। কিন্তু অভয়া তো সরকারি হাসপাতালে একজন ডাক্তারের পোশাকে তিনি কর্মরত ছিলেন। সেখানে মমতাদির কি মনে পড়ছে না অভয়ার কে রেপ প্লাস মার্ডার করা হয়েছে? মমতাদি কি সেই স্থিতিটা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই সময় আমি যথেষ্ট সাহায্য করেছিলাম, তার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম, আমি কলকাতায় না থাকা সত্ত্বেও ছুটে এসেছিলাম দূর থেকে। বাবা আবার 10 লক্ষ টাকা চেকও দিতে চেয়েছি। আমরা তো জনতা জনার্দন, আমরা তো শুধু ভোট দিয়েই ক্ষান্ত, কিন্তু আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার পরিবারকে 10 লক্ষ টাকা চেক দিতে চেয়েছেন, সেটা উনি মুখ্যমন্ত্রী হিসেবে দিতেই পারে, কিন্তু এখন নারী সুরক্ষা নিয়ে উনি বেশি চিন্তিত। আমার মেয়ে এই 16 বছর কমপ্লিট করে 17তে বা 18তে যাবে আর কি। কেউ বলে অভয়া, আমার মেয়ে বলে মা আজকে কিন্তু তিলোত্তমার জন্মদিন। আমি বলি বাবা তুই তিলোত্তমাকে উইশ করিস নি? বলে আমি করবো না মা, আমি তিলোত্তমাকে তো ফার্স্ট উইশ করেছি। আমি তিলোত্তমা তখন তারা হয়ে গেছে বাবা, সে হয়তো মমতাদিকে বলছে দিদি টুকি আমি তিলোত্তমা, ভালো আছে তো দিদি, আর তুমি তো আমাকে বিচার দিতে পারলে না, দেখো আমি কিরম বিচারটা আদায় করি। তিনি একথাও বলছেন যে হৃদয় জুড়ে আমাদের মানুষ রয়েছে, মানুষের সমর্থনে আমরা আবারও ফিরে আসবো। আমি একা দলটা তৈরি করেছিলাম, আবারও আমরা ঘুরে দাঁড়াবো। মমতাদি বলছেন আমি একা দলটা তৈরি করেছিলাম, তাহলে আমি কে? তাহলে মদন মিত্রকে, তাহলে সুব্রত বক্সিকে, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে, তাহলে অলোক দাসকে, তাহলে মুকুল রায়কে, তাহলে বাংলার লক্ষ লক্ষ মানুষ তো তৃণমূল কংগ্রেসকে একদিন সমর্থন করেছিলেন। আজ হয়তো তারা মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা কারা? তিনি আর কোনোদিনও ফিরে আসতে পারবেন। দিদি, তিনি বলছেন মূল্যবোধ আর বিবেক বিকিয়ে খাই না আমরা, আর যাই করি মূল্যবোধ আর বিবেক আমরা বিকিয়ে খাই না। আপনি মনে করেন? দেখো, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন ক্রিটিক। আজকে অনেকেই দল ছেড়ে দিচ্ছেন বা কিছু, আমি কিন্তু 2021-এই দল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একটা কথা আমাকে এখানে রিভলভার ধরলেও কেউ বলাতে পারবেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা টাকা হাতে করে নিতে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করার পরে, যখন তৃণমূল কংগ্রেসটা ফরমেশন হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় একবার গিয়েছিলেন মালদার ইংরেজ বাজার বলে একটা পুরসভা আছে, সেখানকার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাকে আমরা ভালোবেসে হোক, সম্মান জানি হোক, কিষাণদা বলে রাখতাম।
তিনি দেখলাম একটা প্লাস্টিকের মোড়ক আনলেন। তখন দিদি বললেন, এটাতে কিষাণ কী আছে? দিদিও ওনাকে ভালোবেসে সস্নে কিষাণ বলে ডাকত। বললেন, দিদি দল করতে গেলে কিন্তু পয়সা লাগে, এটাতে 50,000 রুপিস আছে। তখন দিদি বললেন, দিদি আমাকে, আমি তো একটু মোটাসোটা, দিদি আমাকে ভালোবেসে মুটি বলে ডাকত। দিদি বলে, ওটা মুটিকে দিয়ে দাও। দিদি 50,000 মানে 50,000 টাকা। তখন দিদি বললেন, হ্যাঁ তুই নে, আমি টাকা নিই না, তুই তো জানিস। কিছুদিন বাদেই লোকসভা নির্বাচন। সেদিন মালদা থেকেই একটা ছেলে এসছে, বিশ্বজিৎ বলে, তার টাইটেলটা আমার মনে নেই। তো এসে বলছে, দিদি শুনলে দিদি আসে? ওটা তো এরকমভাবে কথা বলে। তখন আমি বললাম, আছে, তবে বিশ্বজিৎ এখন দেখা হবে। বলে, কেন? আমরা অত দূর থেকে আইলাম। বললাম 48 আওয়ার্স বিফোর পোল দিদি সবে প্রচার করে ঢুকেছেন, দিদি এখন বিশ্রাম নিচ্ছে। বলে, এই তো তুমি আমার ব্যাগর বাই দিলা। তখন দিদির বাড়িতে তোমরা গেছো কিনা আমি জানি না, দিদির বাড়িটা পুরো পর্দা দিয়ে ঘেরা, বাইরের বারান্দাটা। দিদি কিন্তু পর্দার ভেতরে দাঁড়িয়ে সব শুনছে। দিদি বিশ্বজিতের গলা চিনতে। বললেন, মুটি বিশ্বজিৎ এসছে না রে? তখন বিশ্বজিৎ বললো আমাকে, তুমি কইলা কেন দিদি নাই? আমি তো বলিনি দিদি নেই, আমি বলেছি 48 আওয়ার্স বিফোর পোল দিদি প্রচার করে ফিরেছে। বিশ্বজিতের দিদিকে দেখে, বিশ্বজিতের দিদিকে দেখে এত আনন্দ হলো, বিশ্বজিৎ দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করে সেটা মাথায় ঠেকান, আবার জিভেও ঠেকান। বললো, দিদি আপনার এই কিষাণদা 50,000 টাকা দিতে চাইছিল, আপনি নেন নাই, কিন্তু এইটা আমরা সহকর্মীরা 5,000 টাকা চান্দা তুল্লা দিছি, এইটা আপনি প্লিজ গ্রহণ করেন। দিদি তখনও বললেন, বিশ্বজিৎ তুই মুটিকে দিয়ে দে। বিশ্বজিৎ জানতো যে নিজে হাত দিলেন না, কোথায় 50,000 আর কোথায় 5,000। আমাকে বললেন, মুটি তুই এটা দিয়ে, আর 48 আওয়ার বাদেই তো ওনার লোকসভা নির্বাচন, তুই এটা দিয়ে আমাকে মালা কিনে নিয়ে ঠাকুরের জন্য সবার। তখন আমি ঠাকুরের মালা কিনতে আমি কিন্তু বেহালার মেয়ে, বেহালা পূর্ব বিধানসভায় আমার বাড়ি। আমি বেহালা বাজারেও গেলাম না, কালীঘাট বাজারেও গেলাম, মানে কালীঘাটে তো মমতাদির বাড়ি, আমি টালিগঞ্জ টামডুপোতে চলে গেলাম। অত ফুলের মালা ফুলওয়ালা ভাই দেবেন কী করে? আমাকে বলছে, দিদি আপনি কার পরিবারের জন্য এত মালা নিচ্ছে? বললাম, দাও না দাদা, তুমি মালাটা দাও। মালা নাও শেষ হলে আমি বলবো কার বাড়ির জন্য নিচ্ছে। দিদির বাবা তখন প্রয়াত প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়। দিদি বললেন, আমি মেসমশাইয়ের জন্য একটা মালা আনলাম। তখন মাসিমা ঘুমোচ্ছে। দিদি বললেন, বাবা মুটি তোমার জন্য মালা এনেছে। আর গোটা ঘর তো মালার গন্ধে একদম করছে। 5,000 টাকার মালা কত হয়? আর আমার একটু জুঁই ফুল পছন্দ সেই সময়কার 2000 সাল বা 1999 সাল। তখন দিদির মাকে ডেকে বললেন, মা ওঠো, দেখো মুটি বাবার জন্য মালা এনেছে, সমস্ত ঠাকুর দেবতার জন্য, মানে ঠাকুরদের জন্য মালা আনা। মাসিমা বললেন, আচ্ছা ঠিক আছে। সোনালি কী ফুলের মালা আনলে? আমি বললাম, মাসিমা আমি জুঁই ফুলের মালা এনেছি। জুঁই ফুলের তো খুব ভালো গন্ধ। তখন দেখলাম উনি 5,000 টাকাও হাতে ধরলেন, কিন্তু উনি এখন হঠাৎ ওনার মনে হলো যে নারী সুরক্ষা নেই। বারুইপুরের ঘটনাটা অত্যন্ত নিন্দা। একজন দোষী তো এনকাউন্টারে মারা গেছে, দোষীরা সবাই শাস্তি পাচ্ছে। দেখ, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, পাপ করলে তাকে শাস্তি পেতেই হবে। তিনি মমতা ব্যানার্জি হন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, এবং তিনি আমিই হই। আমি যদি পাপ করে থাকি, পাপ আমাকেও ছাড়ে। আমি একটা কথাই বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, যাওয়ার আগে তাই ডাক দিয়ে যাই। সংগ্রামের তরে না, দুর্নীতির তরে যারা দুর্নীতির জন্য যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, তারা কিন্তু সাবধান। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, সিপিএমের যারা বিদ্রোহী লড়াকু আছেন তাদের আমি সম্মান করি। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে নিজের স্বার্থে কি সিপিএমের সঙ্গে দল গঠন করতে পারেন? দেখো, তৃণমূল কংগ্রেস একটা মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছে। এখন কি সেটা বেঁচে আছে? না, তার 1%ও বেঁচে। সেই বেঁচে থাকলে কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি আমার থেকে উচ্চশিক্ষিত হয়তো, তিনি এখন দেখি টিভিতে আসলে এই ফটর করে ইংরেজি বলে। তারাই তো একদিন আমাদের প্রজন্মকে ইংরেজি শিখতে দেন। তারাই তো একদিন বাংলাকে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত করেছে। ঋতব্রত সম্বন্ধে আমার একটাই কথা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে একদিন মমতাদিকে মার খেতে হয়েছে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে, হ্যাঁ নিশ্চয়ই, মমতাদি এবং অমিত মিত্র দুজনকেই মার খেতে হয়েছে।
মমতাদি মার খেয়ে বেলভিউতে ভর্তি হয়ে গেলেন। আমি তখন এমএলএ, আমি শুনলাম দিদি মার খেয়েছে, আমি ছুটে গেলাম বেলভিউতে। তখন আমার স্বামী এখানকার কাউন্সিলর, তখন আমাকে বেলভিউয়ের সিও যে ট্যান্ডন সাহেব, তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন আপনি তো এসছেন সিএমকে দেখতে। আমি তখন বললাম হ্যাঁ সাহেব, যদি আপনি পারমিশন দেন আমি ওপরে যেতে পারি, কিন্তু দিদি কেমন আছে? বললো দিদি স্টেবল। তখন আমি ফোন করলাম আমার স্বামীকে, তখন আমার স্বামীরও এক কথা যে দিদি কেমন আছে সোনালি? বললাম দিদি স্টেবল আছে। দিদি ঋতব্রত হাতে মমতাদি মার খেয়েছিলেন এবং অমিত মিত্র সাহেব মেলাইন হয়েছিল। সেই ঋতব্রত আজকে বিধানসভার বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতো লড়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি সেটিং করে বেঁচে যেতে পারতেন, কিন্তু সেটিং করেনি, তিনি বাঘের মতো লড়াই করছেন। বাঘ? বাঘ না, বাঘ 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 না, না বাঘ একজন, আর বাঘ কিন্তু ছাড় পোকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে ছাড় পোকা নন, আমার তো এমপি ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বংশমর্যাদাকে আমি সম্মান করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘ, BUG বাঘ, বাঘ মানে ছাড় পোকা, এর বাইরে উনি কিচ্ছু নন। মদন মিত্র তিনি আজকে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। তিনি দিয়ে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য আমি এই দল ছাড়লাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দোষারোপ করছেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা ছাড়ছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র একটা বাহানা হিসাবে দেখাচ্ছেন। কি হচ্ছে এটা? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে আমি অত ভালো বাংলা বলতে পারি না তো, আমি আমাদের সিপিএমের এমপি ছিলেন শ্রমিক লাহিড়ী, তিনি একটা কথা বলেছেন, আজও সেই কথাটার মানে আমি বুঝতে পারি না। আত্মশ্লাঘা, ঠিক জানি না আমি আত্মশ্লাঘা মানে কি, মানে আত্মপক্ষ সমর্থন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না, ভাইপো প্লাস বোনপো দুটোই। আমি শুভেন্দুকে একবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমার দেখা হয়েছিল। শুভেন্দু তখনও চিফ মিনিস্টার হন, দলের নেতা। শুভেন্দু এসেছিলেন, আমি মহিলা মোর্চার আমরা কেউ না একটা করছিলাম, ধর্ণা দিচ্ছিলাম। আমি শুভেন্দুকে বললাম শুভেন্দু তুমি অভিষেককে ভাইপো বলো কেন? ও আমার দিয়ে তাকালেন। তখন আমি বললাম যে অভিষেক শুধু ভাইপো না, অভিষেক ভাইপো প্লাস বোনপো দুটো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মহিলা, তিনি হচ্ছেন মমতাদির আপন মামাতো, মানে মামাতো পিস্তত ভাই বোনে বিয়ে হচ্ছে, যেটা আমাদের হিন্দু ধর্মে কখনো হয় না। মুসলমান ধর্মেই আছে চাচা আপন চাচি পর চাচির মেয়ে বিয়ে। দিদি এক্ষেত্রে এই একের পর এক বিধায়ক, একের পর এক নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের এইরকমভাবে বেরিয়ে যাচ্ছেন, আপনি কি মনে করেন যদি ফল উল্টো হতো, ভোটের ফল উল্টো হতো, এটা কি হতো? কেউ হয়তো যেতেন না। সবাই তো আমরা সুখের পায়রা, কেউ হয়তো যেতেন না। তবে সবাই কি এখানে মধু পাচ্ছে না সেখানে মধু খুঁজে গেছে, সেটা বলতে পারবো। মধু পাচ্ছে না বা অ্যারেস্টের ভয় আছে সেটা বলতে হবে। মদন মিত্র আমাদের থেকে সিনিয়র লিডার। মদন মিত্র একসময় পরিবহন মন্ত্রী ছিলেন। মদন মিত্র যখন পরিবহন মন্ত্রী, আমি কিন্তু তখন ডেপুটি স্পিকার। আমি তখন মদন মিত্র চেম্বারেও চলে গেছিলাম। তখন মদন মিত্র পরিবহন সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের ডিএম ছিলেন। আলাপন বন্দ্যোপাধ্যায় আমাকে দেখে উঠে দাঁড়ালেন। তখন মদনদা উঠছে না দেখে আলাপনবাবু একটু ফাম্বল করছে। তখন আমি বললাম আলাপনবাবুকে যে সাহেব, মদনদা তো আমার থেকেও সিনিয়র লিডার, উনি আমাকে দেখে উঠে দাঁড়াবেন কেন? তখন মদনদা একটু নার্ভাস হয়ে গেল। আর নার্ভাস হয়েছিলেন কি হয়নি জানি না, একটু দেখালেন যে নার্ভাস হবে। না সোনালি তুমি তো ডেপুটি স্পিকার। আমি বললাম হ্যাঁ মদনদা, আমি ডেপুটি স্পিকার, কিন্তু তুমি আমার সিনিয়র। দেরিতে এখন অনেকের বিলম্বিত বোধোদয় হচ্ছে, ভালো। এই দিদি আর যে সমস্ত লিডাররা রয়েছেন, ফিরহাদ হাকিমের মতো লোকজন, তারা তৃণমূল ছেড়ে দিলেন। আরও যে সমস্ত লিডাররা রয়েছেন তৃণমূলে ছিলেন বলা চলে, এখন দুটো ভাগ হয়ে গেছে। 21শে জুলাই নিয়ে টানাটানি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কোনো একটা উঁচু জায়গা হলে দাঁড়িয়েও এই সভা করব, ট্যাক্সির ওপর দাঁড়িয়ে হলেও সভা করব। 21শে জুলাই নিয়ে এত টানা করেন কীভাবে? দেখো 21শে জুলাই আমি একসময় খুব ভালো গান গাইতাম। আমাকে মমতাদি যখন দিল্লির বাড়িতে, দিল্লিতে আমি থাকতাম তো, দীর্ঘদিন আমি দিল্লিতে থাকতাম, উনি গুলশান কুমারকে নিয়ে এসেছি। আমি বললাম না দিদি, আমি গুলশান কুমারের কাছে যাব। তখন দিদি বললেন কেন যাবি? তখন আমি বললাম ওনার কাছে যেই গান শিখতে যায় উনি তাকেই বিয়ে করেন। অনুরাধা পাড়োয়ারি যেমন বিয়ে করেছে। গুলশান কুমার ঢুকছেন যখন, তখন আমি একটা গুনগুন করে বাংলা গান গাইছি। তখন গুলশান কুমার আমাকে পাতি ইংরেজিতে জিজ্ঞেস করলেন, ইউ নো অনলি বেঙ্গলি সং? তখন আমি বুঝতে পেরেছি গুলশান কুমারকে আমি চিনি, তো টি সিরিজের ক্যাসেট ওনার ফটো দেখেছি। তখন আমি হাত জোর করে বললাম নো স্যার, আই নো অনলি বাথরুম সং। তখন দিদিও হাসছেন,
গুলশান কুমার ভাসছে। দিদি আমাকে বললেন, মুটি তুই গুলশান কুমারজিকে বললি যে আইন অনলি বাথরুম সং? হ্যাঁ দিদি, আমি তো বাথরুম সঙ্গের বাইরে আর কিছু জানি না, আর তুমি গান করতে বললে আমি 2-1 কলি গিয়ে শুনি। তো সেই গুলশান কুমারজিরও কী পরিণতি হলো? তিনি নিশ্চয়ই কোনো পাপ করেছিলেন, তার জন্যই তো তাকে জয় মাতাদির মন্দিরে হয়ে গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেল তার দেহটা। 21শে জুলাই কিন্তু তখন জ্যোতিবাবুর রাজত্ব ছিল। তো 21শে জুলাই জ্যোতিবাবু নির্দেশ দিয়েছিলেন মনীশ গুপ্ত স্যার। মনীশ গুপ্ত হোম সেক্রেটারি অফ বেঙ্গল ছিল। সেই মনীশ গুপ্তকেও তো দিদি পরে তৃণমূলের MLA করলেন, তারপরে তাকে বিদ্যুৎ মন্ত্রী করলেন। মনীশ গুপ্ত সাহেবের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত খাড়াখাড়ি নেই। মনীশ গুপ্ত সাহেব একজন ভালো IAS অফিসার। আমি তাকে সম্মান জানিয়ে কথা বলতাম, বা সম্মান জানিয়ে তাকে কথা বলতাম। তিনি আমার বাড়িতে বড় করে লোকনাথ বাবার পুজো হয়, এবারও হয়েছে। তো তিনি এসেছিলেন। CSCর তখন MD ছিলেন অনিরুদ্ধ বোস, আমাদের পাড়ায় থাকতেন। সন্ধ্যারার বাড়ি আর আমাদের বাড়ি একদম আগের বাড়ি আর পরের বাড়ি। ঠিক সন্ধ্যারার বাড়ির আগের বাড়িটা ছিল অনিরুদ্ধ বোসদের। আমার অনিরুদ্ধ বোসের ডাকনাম হচ্ছে মনিদা। সেই অনিরুদ্ধ বোসকেও আমি ডেকেছিলাম। অনিরুদ্ধ বসু এসেছিলেন প্রসাদ নিতে। তখন মনীশ গুপ্ত এসে বললেন যে, অনিরুদ্ধ তুমি এসছো? তখন অনিরুদ্ধ বললেন, হ্যাঁ স্যার। তখন তো মন্ত্রী, হ্যাঁ স্যার আমিও এসেছি। সোনালীকে আপনারা আজকে চিনছেন? যখন সোনালী খুব ছোট, স্কার্ট পরে স্কুলে যেত, তখন থেকে আমার সঙ্গে পরিচয়। তখন আমি বললাম, মনিদা তুমি কি বলছো? নিশ্চয়ই আমি স্কার্ট পরে যেতাম। তো মনিদা আমাকে বললেন যে, সস্নে, যে তুই পাগল, তুই বলছিস তুই স্কার্ট পরে যেতি না? হ্যাঁ, আমি স্কার্ট পরে যাবো না কেন? আমি মহিলা, আমাকে তো একটা আবরু রাখতে হবে। তখন মনীশ গুপ্ত বলছেন, ও তুমি অনিরুদ্ধর ডাকনামও জানো? আমি বললাম, হ্যাঁ আমি অনিরুদ্ধ বোসের ডাকনাম জানি। ওনার ডাকনাম হচ্ছে মণি, আর উনি একজন পিসিমার কাছে মানুষ হয়েছে। তারপরে ওরা সব প্রসাদ প্রসাদকে জয় বাবা লোকনাথ চলে গেল। দিদি, এই একের পর এক তৃণমূল নেত্রী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষী বলে বেরিয়ে যাচ্ছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি ডিফেন্স করছেন। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করছেন আপনি? ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিলেন, উনি তো জন্মান্ধ না, আমরা চোখ আছে। উনি হচ্ছেন চোখ দিয়ে দেখেন না, উনি কান দিয়ে দেখেন। অনুব্রত মণ্ডল একই কথা বলছেন, উনি চোখ দিয়ে দেখেন, উনি কান দিয়ে দেখেন। অনুব্রত মণ্ডলের কাছে তোমরা যাচ্ছ না কেন? অনুব্রত মণ্ডল আরও বিস্ফোরক দেন। আমি কি বিস্ফোরক দিচ্ছি? অনুব্রত মণ্ডল আরও বিস্ফোরক। অনুব্রত মণ্ডল এতদিন দেননি, কারণ অনুব্রত মণ্ডল তো জেলে ছিলেন। অনুব্রত মণ্ডল যা বিস্ফোরক দেবেন সেটা হয়তো আমিও দিতে পারব। অনুব্রত মণ্ডলের এখন আর না, তিনি এখন বোধহয় জামিনে মুক্ত। অনুব্রত মণ্ডলের এতদিন যখন জেলে ছিলেন তখন ওনার মার্ডার হয়ে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বয়স নিয়ে একটা কথা বলছেন, যে অনেকে তার বয়স নিয়ে সন্দিহান। বলছেন, তিনি নিজের সম্বন্ধে বলছেন যে আমি তোমাদের শেষ না দেখে যাচ্ছি না। কাকে বলছেন? বিজেপিকে বলছেন। আমার এখন 59 বা 60 বছর, 59 ছুঁই 60, মানে 60 ছুঁই 59 বছর বয়স। মমতাদি আমার থেকে 15 বছর, সেটা আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একটা বক্তব্য রেখেছিলেন, তিনি বলছেন তাকে খুন করার চেষ্টা হচ্ছে। এই সময় এই কথাগুলো কি প্রাসঙ্গিক? একদম, উনি তো নিজেই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বাংলার জীবন থেকে। বাংলায় উনি এখন ওনাকে কেউ পাত্তা দিচ্ছে। উনি এখন সবুজ মোমবাতি নিয়ে মিছিল করছেন, উনি এখন আরও ওই নারী সুরক্ষা নিয়ে কথা বলে, এসব বলে উনি প্রসঙ্গে আসতে চাইছেন বা খবরে থাকতে চাইছেন। এই তিনি যে কথাটি বলেছেন যে বামেদের সঙ্গে তিনি যখন ক্ষমতাচ্যুত হলেন বলা চলে, ভোটে হেরে গেলেন, তখনও তিনি বলেছিলেন যে দরকার পড়লে বামেদের সঙ্গে জোট করব। ভবিষ্যতে কি আমরা দেখতে পারি এটা? সেটা তো তৃণমূলই বলতে পারবে। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা চেনেন, নিজের স্বার্থের জন্য কি তিনি যেতে পারেন বামেদের সঙ্গে? দেখো, আমি তো ডেপুটি স্পিকার ছিলাম, তখন আমাকে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার করা হয়েছিল। তখন আমাদের স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম, তিনি এখন আর পৃথিবীতে নেই। আমি দিল্লিতে গেছি, তখন লোকসভার স্পিকার হচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথবাবু নিখাত ভালো মানুষ, তিনি CPM করতে পারেন। সোমনাথবাবু সেদিন বা তারপরের দিন, সেদিনই রাত্রেবেলার ডিনার, সোমনাথবাবু অ্যাজ এ স্পিকার ডিনার দিচ্ছেন। তখন আমি বললাম, স্যার আমি আজকে আপনার ডিনারে যেতে পারবো না। তখন উনি বললেন, কেন সোনালি, আপনিও কি আপনার দিদির মতো আমাকে বয়কট করছেন? তখন আমি বললাম, না স্যার, আপনাকে বয়কট করার মতো ধৃষ্টতা আমার নেই। আমার হাজব্যান্ড তখন
মানে মুখে একটা ফোসকা হয়ে উনি ব্যাঙ্গালোরে গেছেন ট্রিটমেন্ট করাতে। আমি ওনাকে পরিস্থিতিটা বুঝিয়ে বললাম। আর আমার বাবা প্রায় 82 বছর বয়সে তখন রোগে আক্রান্ত। আর আমি ব্যাঙ্গালোরে গেছেন আর অ্যাবাউট 82 ইয়ার্স। তখন বললেন যে আপনার হাজব্যান্ড কীরকম থাকেন আমাকে বলবেন, আর অবশ্যই আপনার বাবাও কীরকম থাকেন আমাকে বলবেন। তারপরে আমি বাড়িতে আসলাম। তখন মদন মিত্র কিন্তু যুব কংগ্রেসের সভাপতি, তৃণমূল তখনও হয়নি, মানে যুব কংগ্রেসের সভাপতি। আমি এসে ওনার প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। তো আর আমি ফোন করতাম বাজে বাজে আমার মাকে, মা বাবা কেমন আছে। তখন মা বললেন আমি তো তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে জিজ্ঞেস করিস না তো মা তুমি কেমন আছো। মা তুমি তো ভালোই আছো, বাবা কেমন আছে। বলে বাবা ভালো নেই। আমি তখন ঠাকুরপুকুরে ছিলাম। আমি আসলাম, আমি এসে দেখলাম বাবা একদম লাস্ট অবস্থা। তখন আমাকে বলছেন বাবা শেষ। আমি বললাম কী হলো বাবা, আমি এত দূর থেকে ফ্লাই করে তোমার কাছে আসলাম, তুমি এখন শেষ বললে আমার হবে। তখন আমার মাস্তুতো ভাইরা সব ডাক্তার। আমার বড় মাসির ছেলে, তার নাম ডক্টর অমিতাভ দত্ত, তিনি বললেন লেট হিম গো। তখন আমি বললাম কি বলছিস বাপিদা, আমার এত বড় বাড়ি আছে, আমি তো দরকার হলে বাড়িটা বিক্রি করে দেবো, কিন্তু আমার বাবা বিনা চিকিৎসায় চলে যাবে। তবে ট্রিটমেন্ট করে আলটিমেটলি 4 দিনের মাথায় বাবা আমাদের সবাইকে চলে গেল। আমি দেখেছি। তবে জানো তো আমি কিন্তু বামপন্থার বিরোধী না, কারণ আমার বাবা হীরেন মুখোপাধ্যায়, তোমরা নাম শোনোনি, হীরেন মুখোপাধ্যায় বলে একজন এমপি ছিলেন সিপিআইয়ের। বাবা তার সঙ্গে বামপন্থা করেছে। আমাকে বাবা বলতেন যে মা যে বামপন্থার আমরা জন্ম দিয়েছি সেই বামপন্থার এখন কিন্তু কিচ্ছু নেই। দিদি তোমরা যে তৃণমূলে জন্ম দিয়েছিলে সেই তৃণমূল আর তো তৃণমূল নেই বললে, এখন বর্তমানে 2টি ভাগে ভেঙে গেছে। এই 21শে জুলাই নিয়ে এত বক্তব্য, এত টানাপোড়েন, তৃণমূলের কি আদৌ 21শে জুলাই, যেটা বারবার কংগ্রেস বা বিজেপি দাবি করে? বিজেপি তো তখন ছিল না, তখন কংগ্রেস ছিল। মমতাদি যুব কংগ্রেসের সভাপতি ছিল, আর তখন জ্যোতিবাবুর গভর্নমেন্ট ছিল। মমতাদি কতগুলো ইস্যুতে যেন মহাকরণ অবরোধের ডাক দিয়েছে। তাতে আমার মনে আছে দিলীপ দাস, বন্ধন দাস, দিলীপ দাস ছিল আমাদের এলাকার হরিদেবপুরে, বন্ধন দাস ছিল হাতিবাগানে, রণজিৎ দাস ছিল গাইঘাটার, কেশব বৈরাগী তিনি কোথাকার ছিলেন, মানে কল্যাণ ব্যানার্জি, এরকম। তারপরে আরও অনেকে, একজন মহিলাও ছিলেন। আর এই সুশান্ত ঘোষ, উনিও কিন্তু যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন 21শে জুলাই। 13 জন শহীদ। মমতা বন্দ্যোপাধ্যায়কেও মারার চেষ্টা হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন সেটা। কবে? 21শে জুলাই আন্দোলনের দিন, সরি মাফ করবেন না, নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি খুন করার চেষ্টা করা হয়েছিল টিয়ার গ্যাসের মধ্যে। টিয়ার গ্যাসের মধ্যে দিয়ে আবার খুন করা হয়? টিয়ার গ্যাস ছড়িয়ে দিয়ে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজ। মমতা বন্দ্যোপাধ্যায় একবারই প্রকৃত অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংশয় হয়েছিল, সেটা 1990 সালের 16ই আগস্ট, যেদিন লালু আলম তার মাথায় ডান্ডা মারে। আমি তখন বাড়িতে ছিলাম, কারণ সেদিন কংগ্রেস বন্ধ রেখেছিল, বাস ভাড়া টাড়া সব বৃদ্ধি হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মারাত্মক আহত হয়েছিল। আমি বাড়িতে তো, বন্ধ মানেই ডিমের ঝোল ভাত, আমিও ডিমের ঝোল ভাতকে ঘুমাচ্ছি। তখন আমাদের পাড়ায় ডলুদি বলে একটা ভদ্রমহিলা ছিল, এখনও হয়তো আছে বেঁচে। ডলুদির বর আমার মাকে সবাই বলতো মাইমা সোনালি আছে? তো মা বললো আছে জামা। সোনালি কী করে? তো মা বললো আজকে তো বন্ধ, ভাত টাত খেয়ে ঘুমাচ্ছে। ডাকেন মমতা ব্যানার্জিকে তো মারাত্মক মারা হয়েছে। তখন আমার মা এসে আমাকে ধাক্কা দিচ্ছে। তুমি কেন ধাক্কা দিচ্ছ মা? বললো শোন, মমতাকে মারা হয়েছে, মমতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জামাইবাবুর একটা সাইকেল ছিল, আমি ছোটোবেলা থেকে একটু মোটাসোটা, আমি সাইকেলে চেপে বসলাম। তখন মা বলছে ও জামাই তোমার সাইকেলের টায়ার পাংচার না হয়ে যায়। তখন জামাইবাবু হাসতে হাসতে বলছে না মাইমা, আমার কাছে আমার সাইকেল পড়লে আমি মনে করি পক্ষীরাজ, মানে ময়ূরপঙ্খী পড়েছে। জামাইবাবু নিয়ে আসলেন, আমি এসে দেখি দিদি কোকাচ্ছে। সেদিন 17ই আগস্ট, 16ই আগস্ট দিদি মার খেয়েছেন, সেদিন 17ই আগস্ট দিদি কোকাচ্ছে। তখন আমি বললাম ও দিদি সাড়া দিতে পারছে। দিদি তুমি কথা বলো। তখন কাঁপা গলায় বলছেন কে? সোনালি? তখন আমি বললাম হ্যাঁ। দেখ না, ওরা আমাকে একটুও জল খাওয়ায়নি, আর একবারও বেড প্যান দেয়নি।
আমাদের সঙ্গে অনেক সহকর্মী জুটে গেছেন তো। হুম সবিতা বলে একটা সহকর্মী ছিল। আমি সবিতাকে বেরিয়ে বললাম, সবিতা শোন, দিদিকে একবারও জল দেওয়া হয়নি আর একবারও বেড প্যানও দেওয়া হয়নি। আমি সবিতা মারমুখী, তখন পিজি কন্ট্রোল করতো কিন্তু সিপিএম, বিধান সান্যাল বলে একজন সুপার ছিল। হুম সবিতা বললো চল, জল খাওয়াই আর না খাওয়াই, দিদিকে তো বেড প্যানটা দিতে হবে। আমি সবিতা দুজনে মিলে দিদিকে বেড প্যান দিলাম। দিদি বেড প্যানটা দিয়ে নিজে ইউরিন পাস করে আমাকে অত্যন্ত সস্নেহে দিদি আদর করলেন, তোরা আমাকে বাঁচালি। পরের দিন রাজীব গান্ধী ফোন করলেন। রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আমি দেখছি আমাদের খবর পাঠানো হয়েছে, রাজীব গান্ধী ফোন করেছেন বলেন, হুম আমাদের বলেছেন সুপারের ঘরে আপনাদের ডেকে পাঠানো। তখন মমতা ব্যানার্জি ওয়াজ অ্যাবাউট টু ডে। তখন আমি গিয়ে দেখি ফোনে কেউ একটা ফোন ধরে রয়েছে, উনি তো সুপার। তখন আমি বললাম, সাহেব আপনার বোধহয় কেন ফোনটা আপনি হোল্ড করে রেখেছেন। আস্তে আস্তে উনি বলছেন রাজীব গান্ধী ফোন করেছে। রাজীব গান্ধীর ফোন আপনি হোল্ড করিয়ে রেখেছেন? না কী করবো, মানে রাজীব গান্ধী যা নয় তাই আর কি। তখন আমি ধরে বললাম যে হ্যালো। তখন রাজীব গান্ধী আমাকে চেনেন না ন্যাচারালি, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি কে? উনি বললেন আপ কন। তখন আমি বললাম, স্যার আপনি রাজীব গান্ধী, আমি সুপারের মুখে শুনেছি। তখন উনি পিওর ইংরেজিতে আমাকে বললেন, হাউ ইজ মমতা। তখন আমি কেঁদে ফেললাম। আমি তো অত ভালো ইংরেজি বলতে পারি না। আমি বললাম, শি ইজ গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। বললো, সাচ বাতাও, হাউ ইজ মমতা। তারপরে দিদিকে আমরা দেখেছি, দিদি বাড়িতে ফিরে আসলেন। দীর্ঘদিন বাদে ওনাকে উডল্যান্ডসে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে উডল্যান্ডস থেকে ওনাকে বাড়িতে নিয়ে আসা হলো। ওনার তখন মাথায় জ্বালা করতো। ওনাকে দেখতেন হচ্ছে ডক্টর এন.কে. আচার্য আর ডক্টর নারায়ণ দেবরা। দিদির হাতে দেখবে একটা আলনা, সেটাও ভাঙা। উনি কিন্তু সেদিন প্রকৃত অর্থে অ্যাবাউট টু ডেথ ছিলেন। আর 16ই আগস্ট তখন প্রিয়দা আসলেন। প্রিয়দা এসে আমাকে বললেন, প্রিয়দা আমাকে আগে থেকে চিনতে। তখন বললেন, তুই তো সোনালি। তখন আমি বললাম, হ্যাঁ দাদা। বললো, শোন, লোকসভা অ্যাডজন হয়ে গেছে। লোকসভা, আমি তখন এমএলএ তো নাই। তখন আমি বললাম, অ্যাডজন হয়ে গেছে মানে? প্রিয়দা বললেন, লোকসভা মুলতবি হয়ে গেছে, লোকসভায় রটে গেছে, মমতা এক্সপায়ার করছে। আমি বললাম, এক্ষুনি, আমি 1 সেকেন্ডও হয়নি আমি দিদিকে জল খাইছি। প্রিয়দা বলছে, আবার যা। আমি ভাবছি আমি একটাই ভয় পাই, ভূতের। তখন আমি বললাম, আমি কাকে তাহলে জল খাইয়ে আসলাম? ভূতকে না তো। গিয়ে দেখছি যে ও দিদি তো আর সাড়া দিচ্ছেন না। তখন দিদি মানে তুমি একটু সাড়া দাও। দিদি মানে অনেকক্ষণ ডাকার পরে দিদি একবার চোখ খুলে তাকালেন। কে রে? আমি সোনালি। দিদি একটু বিরক্ত হলেন। দিদি বিরক্ত হয়েও না, প্রিয়রঞ্জন দাসমুন্সী এসছেন, প্রিয়দা এসছেন। প্রিয়দা বললেন, বাইরে নাকি রটে গেছে যে তুমি এক্সপায়ার করেছো। তখন তো কংগ্রেস বন্ধ দেখেছে, কংগ্রেসের ছেলেরা সব আগুন জ্বালাতে শুরু করেছে। আমাদের বাড়িতে সেদিন মনসা পুজো। আমাকে মা বলেছিলেন, আমি মা মনসার জাতিকে, আমাকে মা বলেছিলেন, বাবা আমার যেদিন আমার ঘরে যখন হবে অঞ্জলি হবে, আমি তারপরে তোকে ফোন করবো, তো তারপরে তুই জল খাবি। আমি সেটা মেনে আছি এখন। তারপরে মা ফোন করলেন, পিজি হাসপাতালে ফোন তো পাওয়া খুব ট্রাবল। তখন আমি 1 চুমুক জল খেলাম, এইবার আমি ফর্মে আসলাম। দিদি তারপরে মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে আবার এন.কে. আচার্যকেই দেখালেন। এন.কে. আচার্য বললেন যে আপনার মাথার ভেতর কোনো ফরেন পার্টিকেল ঢুকে গেছে, মার খেয়ে হয় চুল ঢুকেছে অথবা সেলাই করার সময় সুতোটা ঢুকে গেছে। আমি বললাম, ডাক্তারবাবু আমি তো অত ভালো ইংরেজি বলতে পারি না, আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, আপনি দিদির কী করতে হয়? বললো, স্কাল্ট ওপেন করতে হয়। স্কাল্ট ওপেন করে দেখা গেল সত্যি একটা ফরেন পার্টিকেল ছিল, সেটাকে উনি রিমুভ করে দেন।